মানুষ কি অমর হতে পারে? টুরিটপসিস নামে এক ধরনের জেলি ফিশ আছে যারা নাকি অমর। মানে বয়সের ভারে বুড়ো হলে বা বাইরে থেকে কোনোভাবে আহত হলে তারা আবার শিশু হয়ে যায়, ফলে তাদের মৃত্যু নেই। কিন্তু সে তো জেলি ফিশ। মানুষের পক্ষে কি সেটা সম্ভব? আমাদের গল্পের নায়ক অনাদির সাথে হঠাৎই পরিচয় হয় এক ফেরিওয়ালার। সে নাকি অমরত্ব বেচে। অবাক হচ্ছেন? তবে এক্ষুনি অতটা অবাক হবেন না, দেখা যাক কি হয়। মিডনাইট হাওয়ার স্টেশনে আজকের গল্প। আপনি কি অমর হতে চান? লোকটা রীতিমতো ধাপ্পাবাজির ব্যবসা খুলেছে, তাও আবার পুলিশ কিয়স্কের বাইরেই। নেহাত চেহারা দেখে মনে হয় নিম্নবিত্ত বাঙালি, তাই বেশি ধমক ধমক দিতে ইচ্ছা করে না ওনাদের। লোকজনও ভিড় করে, গোল করে ঘিরে দাঁড়িয়ে তার বক্তৃতা শোনে। সত্যি বাঙালির হুজুক আছে বটে। দুপুর হলে অবশ্য ভিড়টা খানিকটা কমে আসে। অনাদি তখন লোকটাকে ভালো করে লক্ষ্য করে। মোটামুটি মেয়েটা খাটুই বলা যায়। রোদে পোড়া ইটের মতো গায়ের রং, মুখে চাপ দাড়ি, চোখে পুরো ফ্রেমের চশমা। অথচ সেই মুখেই সারাক্ষণ একটা বিজ্ঞের মতো হাসি, ঠোঁটে সেই এক বুলি। দাদা, আপনি কি অমর হতে চান? হ্যাঁ, এইটাই নাকি তার ব্যবসা। সামনে চাটাইগুলোর উপর কতগুলো হজমির শিশি নিয়ে সে বসে থাকে। অবশ্য শিশিগুলোর মধ্যে হজমি থাকে না, থাকে অমরত্ব দানকারী সেই অমৃত গুলি। প্রতিটা গুলির দাম মাত্র 3 টাকা। কেউ কেউ খুচরো কেনে, কেউ আবার শিশি ভর্তি অমৃত 100 টাকায় কিনে নিয়ে যায়। বোধহয় হজমি জাতীয় কিছুই হবে, নাহলে এত লোক কিনে কেন? সন্ধ্যার দিকে সে পাত্তারি গুটিয়ে নেয়। যাবার আগে একবার অনাদির দিকে তাকিয়ে হাসে, বলে, সরি দাদা বাবু। অনাদি তেমন কিছু সাড়া দেয় না, কখনো মাথা দোলায়। লোকটা হয়তো অনাদিকে হাতে রাখতে চায়। এইসব চিটিংবাজির ব্যবসায় সেটা দুঃসময় কাজে দেয়। সকালের দিকটায় ট্রাফিকের চাপ থাকে বলে অনাদি কিয়স্ক থেকে দূরেই থাকে। দুপুরে সেটা খানিকটা কমে এলে ছাউনিতে ফিরে লাঞ্চ বক্স খুলে কিছু খেয়ে নেয়। সে পুলিশের চাকরি করলেও এ ব্যাপারে প্রতিমার কড়া নজর আছে। খাওয়া দাওয়ার অনিয়ম করা চলবে না। আজও দুপুরের রোদ আরেকটু চড়া হতে সে কিয়স্কের ভিতরে ঢুকে এলো। মাথার হেলমেটটা খুলে রাখলো ছোট টেবিলটার উপরে। পায়ের কাছ থেকে জলের বোতল তুলে পুরো 1 পেট জল খেল। এতক্ষণ রোদে থাকার পর জল না খেলেই শরীর ঝিমিয়ে পড়বে, ডিহাইড্রেট হয়ে যাবে। বাইরে তাকাতেই সেই থাপ্পাবাজটাকে চোখে পড়ল। লোকটাকে কোনোদিন কিছু খেতে দেখেনি অনাদি। আশ্চর্য, এতক্ষণ বসে থাকে, খিদে পায় না নাকি? আজ তার দিকে চোখ পড়তে অনাদি একবার হাসল। দুপুরবেলা কাজকর্ম বেশি নেই, রাস্তা দিয়েও কদাচিৎ গাড়ি যাচ্ছে। ভাবলো লোকটার সাথে দুটো কথা বলেই দেখা যাক। গরিব মানুষ, হয়তো অন্য কিছু করে খাবার মুরদ নেই। যতই হোক, চুরি ডাকাতি কি পকেট মারি তো করছে না। অনাদি হাতছানি দিয়ে ডাকতে লোকটা কেমন যেন ইতস্তত করলো। তারপর কপালের ঘাম হাতায় মুছতে মুছতে উঠে এসে বলল, বলুন স্যার। ব্যবসায় কতদিন? অনাদি জলের বোতলটা তার দিকে এগিয়ে দিল। লোকটা একটু ঘাবড়ে গেল। এমনিতে পুলিশের ইউনিফর্ম পরে কেউ কথা বলতে গেলে সাধারণ মানুষই ঘাবড়ে যায়। একটু গলা খাঁকড়িয়ে নিয়ে বলল, বেশি দিন নয় হুজুর। সে তো বুঝতেই পারছি, কেউ কনজিউমার ফোরামে গিয়ে নালিশ করলে জেল হবে, সে কথা জানো? কথাটা শুনে লোকটা আরো ঘাবড়ে গেল। মুখটা কাঁচু মাচু হয়ে প্রায় কেঁদে ফেলে আর কি। বলল,
এই ব্যবসা করে খাই হুজুর, আমাকে জেলে নিয়ে যাবে কেন? ব্যবসা করে খাও তাতে ক্ষতি নেই, কিন্তু এইসব আজগুবি কথা বলার কি দরকার? আজগুবি নয় তো স্যার। লোকটা এবার কেমন যেন সামলে নিল। আজগুবি নয়? 3 টাকার গুলি খাইয়ে লোককে অমর করে দিচ্ছ, ইয়ার কি? আপনার বিশ্বাস হচ্ছে না? লোকটা স্পর্ধা দেখে অনাদি অবাক হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাম্বা গুলি মারছে, তাও আবার পুলিশকে। যাই হোক, অনাদির মুখটা আজ ভালো আছে। জিজ্ঞেস করলো, নাম কি তোমার? ভগবান গুপ্ত স্যার। নামটা বলে সে দাঁতের ফাঁক দিয়ে কেমন যেন একটা মিচকে হাসি হাসলো। তা তো বটেই, ভগবান না হলে আর কি করে নির্দ্বিধায় এমন অমরত্ব বিতরণ করবে? আপনি এখনো বিশ্বাস করছেন না? ভগবান এবার যেন রুষ্ট হলেন। আর কিছু বলল না, খাওয়ায় মন দিল। বাইরে পিচের উপর কতগুলো প্রাইভেট কার হাঁ হাঁ করে একদিক থেকে আরেক দিকে ছুটে গেল। সিগন্যালটা হলুদ হয়ে আছে, মানে ফাঁকা রাস্তা, নিজের ইচ্ছা মতো গাড়ি চালাও, মানুষের ওপর দিয়ে না চালালেই হলো। আর চোখে অনাদি খেয়াল করলো লোকটা এখনো তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, একবারও চোখের পাতা নড়ছে না। আশ্চর্য, ভয় পাচ্ছে না নাকি? খাওয়ার সময় কেউ এভাবে তাকিয়ে থাকলে বেশ অস্বস্তি লাগে। অনাদি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খাবে? না। সংক্ষিপ্ত উত্তর, দৃষ্টি স্থির। তাহলে এখানে দাঁড়িয়ে কি করবে? এসো এখন। ভগবান কিন্তু সরল না, একইভাবে তাকিয়ে থেকে বলল, আপনি বিশ্বাস করলেন না তাহলে? আচ্ছা, একগুঁয়ে লোক তো। একে তো লোক ঠকানোর ব্যবসা, তার উপর আবার তাই নিয়ে পুলিশের সাথে তর্ক। অনাদি মুখ না ফিরিয়ে বলল, না করলাম না, যারা তোমার থেকে কিনেছে তারাও কেউ বিশ্বাস করেনি। এখন এসো, খেতে দাও। ভগবান আর দাঁড়ালো না, তড়িঘড়ি করে তার চাটাইয়ের কাছে হেঁটে গিয়ে একটা শিশি হাতে তুলে নিল। তারপর আবার কিয়স্কের কাছে ফিরে এসে সেটা ঢাকনা খুলে 2 আঙুলে বের করে আনলো একটা অমরত্ব গুলি। সেটা অনাদির দিকে শটান এগিয়ে দিয়ে বলল, নেব মানে? আমাকে মুরগি পেয়েছো নাকি? অনাদি খেঁকিয়ে উঠল, আপনি খেয়ে দেখুন, বিষ নয়। সে যাই হোক, আমি এসবে বিশ্বাস করি না। মানুষ অমর হতে পারে না, মূর্খ। আপনি জানলেন কি করে? অনাদি স্মিত হাসল। নিজের বিশ্বাস নিয়ে কটা লোকই বা এভাবে তর্ক করতে পারে। লোকটা ধাপ্পাবাজ হলে অভিনয়টা ভালোই পারে। বলল, এইসব ধাপ্পাবাজি না করে একটু পড়াশোনা করো, বুঝলে? তাতে পয়সাও রোজগার করতে পারবে, বিজ্ঞানও জানবে। ভগবান এবার অনাদির হাতের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, আপনার হাতে ওগুলো কি? রত্ন। অনাদি বলল, ওগুলো ধাপ্পাবাজি নয়, জানলেন কি করে? এ ব্যাপারে একটা মোক্ষম উত্তর দেওয়া যেত, কিন্তু অনাদি চুপ করে গেল। কি দরকার লোকটার সাথে বেকার কথা কাটাকাটি করে? আপাতত শান্তিতে খাওয়াটা শেষ করতে পারলে হয়। পকেট থেকে মানি ব্যাগ বের করে সে একটা 10 টাকার নোট এগিয়ে দিল। দাও দেখি তোমার অমৃত, সমুদ্র মন্থন তো আর করতে হচ্ছে না, 3 টাকার ব্যাপার, না হয় ঠকেই গেলাম। লোকটা আবার আগের মতো দাঁত বের করে ফিরে যেতে যাচ্ছিল। হঠাৎ অনাদি তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা কথা বলো দেখি। কি? অমর তো না হয় হলাম, কিন্তু সেটা বুঝবো কি করে? মানে ধরো আমি মরে গেলাম, কিন্তু তারপর কি হবে? মরবেন কি করে? ভগবানের মুখে এবার রহস্যের হাসি। মানে ধরো আমাকে কেউ গুলি করলো, আপনার গায়ে লাগবে না, ফাঁস দিয়ে বেরিয়ে যাবে। কথাটা শুনে অনাদির বেশ মজা লাগলো। মহাভারতে কর্ণের কবচ কুণ্ডল ছিল, আর এই যুগে অনাদি দস্তিদারের আছে 3 টাকার অমৃতগুলি। মন্দ নয়। যদি কেউ পেটে ছুরি ঢুকিয়ে দেয়, ঢুকবে না, পেটের বাইরে এসে থেমে যাবে, রোগ নাড়া হবে না, শরীর খারাপও হবে না, অবশ্য ব্যথার অনুভূতি থাকবে, সেটা আপনারই মঙ্গল। ভগবান লোকটা নির্ঘাত পাগল।
নাহলে এমন অম্লান বদনে অস্বাভাবিক মিথ্যে কথা বলা কোনো জাত অভিনেতার পক্ষেও সম্ভব না। অনাদি তার হাত থেকে গুলি নিতে নিতে বলল, বেশ বেশ, তুমি এখন গিয়ে ব্যবসাপাতি করো, আমাকে উঠতে হবে। ভগবান চলে গেল। খাওয়া দাওয়া সেরে অনাদি উঠে পড়ল। বিকেল হলেই তার ছুটি, তখন অন্য অফিসার আসবেন। আবার কাল ভোরে এখানে উপস্থিত হতে হবে অনাদিকে। সাধারণত সকালের ডিউটিটা কেউ নিতে চায় না, এই গরমে রোদে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে মাথা ব্যথা করে। তবে ট্রাফিক পুলিশের চাকরিতে অত বাছবিচার করলে চলে না। দুপুরের আলো কমে এলে ভগবানও উঠে পড়ে। রাতের দিকে তার বিক্রি বাটা প্রায় হয় না বললেই চলে। প্রায় 5টা বাজতে চলেছে। অনাদি জিনিসপত্র গুছিয়ে নিল। ব্যাগ, টুপি, জলের বোতল, টিফিন বক্সটা তুলে ধরতেই তার ভিতরে কি যেন খটখট করে নড়ে উঠল। সেই গুলিটা। খাবার পরে মুখে দেবে ভেবেছিল, কিন্তু ভুলে গেছে। সাথে সাথে চোখ পড়ল বাইরের চাটাইটার দিকে, সেটা নেই। ব্যবসা গুটিয়ে আজকের মতো বিদায় নিয়েছে ভগবান। অনাদি টিফিন বাক্সটা খুলে গুলিটা আঙুলে করে তুলে চোখের সামনে ধরল। অনেকটা আনার দানার মতো দেখতে, মোটামুটি নরম। 7-5 না ভেবে সেটা মুখে পুরে দিল। মুখের ভিতরে যেতেই সেটা গলে গেল। একটু তিতকুটে স্বাদ, খানিকটা টক, অনেকটা তেঁতুলের মতো। ব্যাস, এবার আমার মৃত্যু নেই, অনাদি মনে মনে বিড়বিড় করে উঠল। তারপর জুতোটা ভালো করে আটকে বেরিয়ে পড়ল বাইরে। এতক্ষণে বিকেল পড়ে এসছে। শহরের নানা প্রান্তে অফিসগুলো ছুটি হয়েছে, ফলে আবার ট্রাফিকের চাপ। রাস্তার মোড়ে বাইকের খটর খটর, সিগন্যালে বাসের পোঁ পোঁ। কিয়স্কের দিকে তাকিয়ে ট্যাক্সিওয়ালার হুঙ্কার, দাদা এবার কি বাড়ি থেকে ডেকে আনবেন, তুলুন। তবে এসব দায়িত্ব অনাদির নয়। বিকেল থেকে ট্রাফিকের রাস থাকে নিত্যানন্দের হাতে। সে নতুন অফিসার হয়েছে, ফলে মন দিয়ে কাজ করতে চায়, পাঞ্চুয়ালিটি মেনটেন করে। অনাদি রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল। কি যেন কিনে নিয়ে যেতে বলেছে প্রতিমা, পোস্ত না ধনে। ফোন করে জিজ্ঞেস করে নেওয়া যায়, কিন্তু এমনিতেই তার বাড়িতে ভুলো মোনা বলে বদনাম আছে। এখন ফোন করে ভুলে গেছি বললে সে বদনামে আরো খানিকটা রং চড়বে। অতএব পোস্ত না ধনে, দুটোই কিনে নেবে। তাহাতেও তো সেই বদনামের ভয়। উফ, আচ্ছা বিপদে পড়া গেল। এইসব ভাবতে ভাবতে অনাদি খেয়াল করেনি একটা ছুটন্ত ট্যাক্সি কখন তার ভীষণ কাছে এসে পড়েছে। সে কিছু বোঝার আগেই ট্যাক্সিটা তার পেট ছুঁয়ে বেরিয়ে গেল। অনাদি নিচে তাকিয়ে দেখলো ভাবতে ভাবতে বেশ খানিকটা মেন রোডের উপর উঠে পড়েছে। নেহাত ভাগ্যের জোরে আজ বেঁচে গেছে, নাহলে যত জোরে ট্যাক্সিটা আসছিল তাতে ব্রেক চেপে আটকানো সম্ভব হতো না। বুকের ধুকপুকুনিটা একটু কমে আসতে অনাদি আবার সামনের দিকে পা বাড়ালো, কিন্তু এক পা গিয়েই সে আটকে গেল। ট্যাক্সিটা সন্ধ্যের দিকটায় দিকের রাস্তায় আলো থাকে না। অনেকবার কর্পোরেশনে বলেও কোনো লাভ হয়নি, ফলে ঘুটঘুটে অন্ধকারে ভরে থাকে পাড়াটা। সেই অন্ধকার ঠেলে অনাদি যখন বাড়ির সামনে পৌঁছালো তখন রাত প্রায় 8টা বাজতে চলেছে। দরজার কলিং বেল বাজাতে হলো না, প্রতিমা বাইরেই দাঁড়িয়েছিল। অনাদিকে দেখা মাত্র প্রশ্ন ধেয়ে এলো, এনেছ কি? অনাদি আগে ভাগে উত্তর দেবে না। যা, এটাও ভুলে গেলে? সত্যি বাবা। আগে বলো, কি আনতে বলেছিলে? যাবার আগে এতবার যে পই পই করে বললাম পোস্ত আনতে, আর তুমি আনলে না। অনাদি ব্যাগের চেন খুলে পোস্তর প্যাকেট তার সামনে ধরল, তারপর দরজার দিকে পা বাড়ালো। অনাদির ঘরটা একতলায়, ছোটখাটো, বেশি জিনিসপত্র নেই। ঘরে থাকেই বা কতক্ষণ। সে তড়িঘড়ি করে কয়েক বালতি জল গায়ে ঢেলে নিল। এই গরমকালে দিনে 4 বার গা না ধুলে চলে না। বাইরে বেরোতেই
সে দেখলো প্রতিমা ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। অনাদি বাথরুম থেকে বেরোতেই সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার পায়ের দিকে তাকালো। একটা বড় সড়ো নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কাটেনি তো? কাটবে কিসে? অনাদি অবাক হয়ে তার দিকে তাকালো। ও মা, উঠোনে অতটা কাজ পড়ে আছে যে আমি তোমাকে বলতেই ভুলে গেলাম। যখন মনে পড়লো এ ঘরে এসে দেখি তুমি বাথরুমে ঢুকে গেছো। কাঁচ ভাঙলো কি করে? বল্টুরা খেলছিল, বল লেগে। আশ্চর্য, না জেনে অতটা কাঁচ পেরিয়ে এলে। কি যেন বিড়বিড় করতে করতে প্রতিমা হাতের থালাটা টেবিলের উপর রেখে আবার রান্নাঘরে ঢুকে গেল। অনাদি নিজে একবার বারান্দা থেকে দেখে এলো, সত্যি চারিদিকে ছোট ছোট কাঁচের টুকরো ছড়িয়ে আছে। না জেনে কারোর সেদিকে পা বাড়ানো মানেই সেগুলো গেঁথে যাবে ভাই। অনাদি একবার নিজের পাটাই উল্টে দেখলো, না, রক্ত তো দূরের কথা, কাঁচের কোনো চিহ্নই নেই। ব্যাপারটা মাথা থেকে সরিয়ে ঘরের দিকে ফিরতে যাচ্ছিল অনাদি, হঠাৎ একটা কথা মনে পড়তেই সে থেমে গেল। ভগবানের দেওয়া সেই গুলিটাই কি তাহলে? আসার সময় ট্যাক্সিটা গায়ে উঠতে উঠতে উঠলো না। লোকটা ধাপ্পাবাজ। দুটো ঘটনাই হয়তো কোইন্সিডেন্স। অনাদি খাবারে মন দিল, মন থেকে কিন্তু চিন্তাটা গেল না। তবে কি সত্যি তার শরীরে কোনো বিশেষ ক্ষমতা এসছে? যতই অসম্ভব হোক, একবার পরীক্ষা করে দেখতে দোষ কি? ভেবে চিনতে অনাদি একটা উপায় বের করলো, তাতে বেশি কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। খাওয়া শেষ হতেই সে প্রতিমাকে ডাকলো। রান্না এখনো শেষ হয়নি। আঁচলে ঘাম মুছতে মুছতে সে ঘরে ঢুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ বলো, কি হয়েছে? অনাদি বয়ান আগে থেকেই ভেবে রেখেছিল। চামড়ার ব্যাগটা খুলে পিস্তলটা প্রতিমার দিকে এগিয়ে দিয়ে বলল, গুলি চালাতে পারবে? প্রতিমা হা করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, গুলি চালাবো? কাকে? আমাকে। প্রতিমা ঠক করে পিস্তলটা টেবিলের উপর রেখে দিয়ে বলল, এখন কি মস্করার সময়? আমার রান্না বান্না নেই। মস্করা করছি না, পায়ের দিকে চালাও। অনাদি গম্ভীর গলায় উত্তর দিল। কেন, খোঁড়া হওয়ার ইচ্ছে আছে? তুমি চালিয়েই দেখো না। ওসব আমি পারবো না। কথাটা বলে সে ঘরের বাইরে পা বাড়ালো। অনাদি দেখলো সমস্ত ব্যাপারটা খুলে না বললে কিছুই জানা যাবে না। একটা হাঁক দিয়ে প্রতিমাকে থামিয়ে বলল, একটা জিনিস দেখবে? আবার কি দেখবো? অনাদি টেবিলের উপর থেকে একটা ব্লেড তুলে নিল। এই যে, এই ব্লেডটা আমার হাতের উপর চালাবো। এবার এবার ভালো করে তাকিয়ে থাকো। ব্যাপারটা দেখতে দেখতে প্রতিমার চোখ ছানা পড়া হয়ে গেল। কালকেই কেনা ধারালো স্টিলের ব্লেডটা সজোরে হাতের উপর চেপে ধরতে কাটা তো দূরের কথা, একটা দাগও পড়ল না। বেশ কিছুক্ষণ সেইভাবে তাকিয়ে থেকে একটা ঢোক গিলে প্রতিমা জিজ্ঞেস করলো, কি করে করলে গো? অনাদি রহস্যময় একটা হাসি হেসে বলল, লোকটাকে এতদিন পাত্তা দিতাম না, কিন্তু ও আজ নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। যাই হোক, তুমি আমার পায়ের দিকে গুলি চালাও, সম্ভবত কিচ্ছু হবে না। প্রতিমা রিভলভারটা হাতে নিতে গিয়েও নিল না, থমকে গিয়ে বলল, যদি গুলি চলে যায়? কি আর হবে, কয়েকটা আঙুল বাদ যাবে বেশি হলে। কিন্তু ভেবে দেখো, যদি না চলে। অনাদি আর কিছু বলল না। সে নিজে এর মধ্যে একবার পায়ের দিকে তাক করে গুলি চালানোর চেষ্টা করেছে। ব্ল্যাঙ্ক পিস্তল ফায়ার হচ্ছে, গুলি ভরলেই আর হচ্ছে না। ফলে এই মুহূর্তে তার একবারও বুক ধুকপুক করল না। প্রতিমার হাতে পিস্তলটা ধরিয়ে দিয়ে বলল, ভয় পেও না, চালাও, কিচ্ছু হবে না।
কাঁপা কাঁপা হাতে পিস্তলটা হাতে তুলে নিয়ে অনাদির পায়ের দিকে তাক করলো প্রতিমা। তার মন বলছে খারাপ কিছু হবে, তাও অনাদি কিছুতে জেদ করলে তাকে টলানো মুশকিল। কাঁচা পিস্তল কিভাবে চালাতে হয় প্রতিমা জানে। কোন রকমে সে ঘোড়াতে আঙুল দিয়ে সজোরে টান দিল, কিন্তু কি আশ্চর্য, ঘোড়াটা যেন কেউ সিমেন্ট দিয়ে আটকে রেখেছে, সেটা চলছে না। প্রতিমা বিস্ময়ে হাঁ হয়ে গেছিল। অনাদির গোটা মুখ জুড়ে একটা অদ্ভুত হাসি খেলা করছে। সভ্যতার ইতিহাসে কোনো জীবিত প্রাণীর মুখে সে হাসি হয়তো কোনোদিন দেখা যায়নি। পাগলের মতো হাসতে হাসতে সে বিছানার উপর লুটোপুটি খেলো, দেওয়ালে ঘুষি মারলো। কোনো যন্ত্রণাই আজ তার ফুর্তিতে বাধা দিতে পারবে না। সে অমর। প্রতিমা এতক্ষণে আবার রান্নাঘরে গিয়ে ঢুকেছে। এক বিচিত্র স্বর্গজয়ের উন্মাদনায় অনাদি ছুটে গেল পিস্তলটার কাছে। আর কিছুতে তার ভয় নেই। ছুটন্ত ট্রেনের সামনে এসে বুক ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, সদর্পে হেঁটে যেতে পারবে আগুনের উপর দিয়ে। ছুরির উদ্ধত ফলাও স্পর্শ করতে পারবে না তাকে। সে অমর। পিস্তলটা তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো অনাদি। কোনো পরীক্ষাতেই আর বাধা নেই। কপালের পাশে ঠেকিয়ে ধরলো পিস্তলটা, ট্রিগারের উপর রাখলো আঙুল। চালাতে গেলেই আটকে যাবে সেটা, শুধু বুকের মাঝখানটা দুরুদুরু করবে। সেটাই অনুভব করতে চায় অনাদি, ঠিক ভূতের সিনেমা দেখার মতো। যা কিছুই হোক না কেন সেটা পর্দার ওপারে, এপারে এসে কোনো ক্ষতি করতে পারে না তারা। পিস্তলের ঠান্ডা স্পর্শে বুকটা ছমছম করছে। হাসতে হাসতে অনাদি ট্রিগার টেনে দিল। বাড়িটার বাইরে এসে ইন্সপেক্টর মাইতি একটু থমকে দাঁড়ালেন। একটু দূরেই খানিকটা ভাঙা কাঁচের টুকরো পড়ে আছে, বোঝা যাচ্ছে নতুন ভেঙেছে। গৃহস্থের বাড়িতে সেটা অবশ্য অস্বাভাবিক কিছু না। তিনি ভিতরে ঢুকে এলেন। ওগো, ওগো, আমার কি হলো গো? কান্নার আওয়াজ আসছে। হাপুস নয়নে একটানা কেঁদে চলেছে মৃতের স্ত্রী। সেটা লক্ষ্য করে ঘরের ভিতরে চলে এলেন ইন্সপেক্টর মাইতি। প্রতিমা দেবীর মাথায় একটা হাত রেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। তাতে লাভ নেই দেখে একটু গলা খাঁকড়িয়ে নিয়ে নিচু গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনার স্বামীর আত্মহত্যার কারণ কিছু বলতে পারবেন দিদিভাই? প্রতিমা বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করল, সাথে সাথে কান্নার ঢেউ এসে সেগুলোকে প্রায় স্তব্ধ করে দিল। বাইরে খানিকটা কাঁচ ভেঙে পড়ে আছে, কিছু ভেঙেছে? প্রতিমা হাত দিয়ে একটা টেবিলের উপর দেখিয়ে বলল, ফুলদানিটা ও খুব ভালোবাসতো। আর কালি। আবার কান্না। ইন্সপেক্টর মাইতি উঠে পড়লেন। এনার যে অবস্থা, তাতে বেশি প্রশ্ন করে কোনো লাভ নেই। কান্না শুনতে তো এখানে আসেননি তিনি। ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেলেন, আর যেতেই একটা খোলা ব্লেড চোখে পড়ল তার। সেটা হাতে নিয়ে ভালো করে দেখলেন ইন্সপেক্টর। তবে নিজের খেয়ালে বুড়ো আঙুলের উপর একবার বুলিয়ে নিলেন। আশ্চর্য, একটু ধার নেই ব্লেডে। সম্ভবত ভোঁতা করে কাটা আছে ধারটা। ধারহীন ব্লেড নিয়ে কি করে মানুষ? তিনি ব্যাপারটাকে বেশি পাত্তা দিলেন না। পকেট থেকে একটা মোবাইল বের করে নম্বর ডায়াল করলেন। ওপাশ থেকে বড়বাবুর গলা ভেসে এলো, হ্যাঁ মাটি, বলো। ওই অনাদি বস্তির কেসটা স্যার, হ্যাঁ, কি হয়েছে ওটা? আই থিঙ্ক পিওর সুইসাইড কেস। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নিজেই শুট করেছে, সমস্ত এভিডেন্স তাই ইন্ডিকেট করছে। আমার তাই মনে হচ্ছিল। এবং এই প্রতিমাটা তো আমি চিনি, বাচ্চা ইনোসেন্টলি।
হয়তো পিঁপড়েও মারেনি কোনোদিন। মোটামুটি একটা ব্রিফ দিয়ে ফোনটা রেখে দিলেন মাইতি। পাশের ঘর থেকে প্রতিমা এখনো চিৎকার করে কেঁদে চলেছে।